আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের মুক্ত বিহঙ্গ প্রথম খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল। পার্ট 8। শারীরিক অস্বস্তির কথা ব্যক্ত করল কাউন্ট। নিবেদিত প্রাণ দলটা তার বিছানার চারদিকে জড়ো হয়ে উৎকণ্ঠা আর সহানুভূতি প্রকাশ করল। বানান্টো সাতা মহাশয়কে দু হাত দিয়ে তুলে নিল বুকে। সে যেন একটা অথর্ব। মেঝেতে নামানো হলেও কয়েক জোড়া হাত দাঁড়িয়ে থাকতে সাহায্য করলো তাকে। এই সুযোগে নীল চাইনিজ সিল্কের ড্রেসিং গাউন পরানো হলো। একজন বৃদ্ধ স্লিপার নিয়ে এসে কাউন্টের পায়ে গলাবার চেষ্টা করলো, কিন্তু কাউন্ট তাকে লাথি মেরে ফেলে দিল। সোনালি ছাড়া অন্য কোনো রঙের স্লিপার সে পরবে না। ইতিমধ্যে তার ব্যক্তিগত গার্ডদের লাথি মেরে ঘুম থেকে তুলেছে বানান্টো সাথা। তাঁবুর বাইরে সশস্ত্র অবস্থায় তৈরি হয়ে আছে তারা। তাঁবু থেকে বের হলো কাউন্ট। সঙ্গে সঙ্গে ছোট্ট মিছিলটা ল্যাট্রিনের দিকে রওনা হলো। কাউন্টের ব্যক্তিগত ব্যবহারের জন্যেই তৈরি করা হয়েছে ওটা। ল্যাট্রিনের ভেতর প্রথম ঢুকলো সাতা, সাপ, ব্যাঙ, বিছে, আরশোলা বা টিকটিকি আছে কিনা দেখবার জন্য। তারপর ঢুকলো একজন গার্ড গুপ্তঘাতকের সন্ধানে। সে বেরিয়ে এসে ঘোষণা করল ল্যাট্রিন সম্পূর্ণ নিরাপদ। এবার ভেতরে ঢুকলো কাউন্ট। তার অ্যাসকর্ট টান টান হয়ে দাঁড়িয়ে থাকলো বাইরে। সবাই শ্রদ্ধা এবং গভীর মনোযোগের সঙ্গে ভেতর থেকে বেরিয়ে আসা ছোটখাটো কিন্তু ঘন ঘন অবিরাম বিস্ফোরণের শব্দগুলো শুনতে লাগলো। তারপর শোনা গেল দুনিয়া কাঁপানো, আকাশ ফাটানো একটা পুরুষ সিংহের গর্জন। ল্যাট্রিন থেকে বুলেটের মতন ছিটকে বেরিয়ে এলো কাউন্ট। ল্যাম্পের আলোয় সাদা ধপধপ করছে তার চেহারা। মিষ্টি ও দয়াবতী ঈশ্বরের মা। প্রায় কেঁদে ফেলল সে। কি ওটা? জবাব দেওয়া তো দূরের কথা, কেউ তার প্রশ্নটাকে গুরুত্বই দিল না। সশস্ত্র গার্ডদের নাগাল পাবার জন্য রীতিমতো দৌড় দিতে হলো কাউন্টকে। এরই মধ্যে ক্যাম্পের সীমানায় ফিরে গেছে তারা। উজ্জ্বল আলোয় আলোকিত নিজের তাঁবুতে ফিরে এসে নিরাপদ বোধ করল কাউন্ট। প্রাণদণ্ডের হুমকি দেওয়া স্টাফরাও সবাই আবার তার তাঁবুতে জড়ো হয়েছে। ধীরে ধীরে কাউন্টের পালস রেট স্বাভাবিক পর্যায়ে নেমে এলো। মেজর লুইগি রাকা তাকে অভয় দিয়ে জানালো অপ্রত্যাশিত গর্জনের কারণ অনুসন্ধানের জন্য পাঠানো ইরিত্রীয় গাইড ফিরে এসে রিপোর্ট দিয়েছে। রিপোর্টটা প্রকাশ পাবার সঙ্গে সঙ্গে মহা হইচই এবং আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা ক্যাম্পে। সিংহ! বিস্ময়ে চোখ বড় বড় করল কাউন্ট। তারপর আবার বলল, সিংহ? অজানা ভয় দূর হয়েছে। তার একটা কারণ ইতিমধ্যে ফর্সা হতে শুরু করেছে পূবের আকাশ। শিকারী সুলভ উত্তেজনায় চকচক করে উঠল কাউন্টের চোখ, ফুলে উঠল বুক। রিপোর্টে আন্দাজ করা হয়েছে মাই কাউন্ট, মরুভূমিতে আপনার ফেলে আসা হরিণটাকে খাবে বলে রওনা হয়েছে পশুরাজ। এরিত্রীয় গাইডের বক্তব্য ভাষান্তর করে শোনাচ্ছে মেজর। রক্তের গন্ধ তাকে টেনে নিয়ে যাচ্ছে। সাতা! আদেশ করল কাউন্ট। ম্যানলি গাড়িটা আনো। ড্রাইভারকে বলো এই মুহূর্তে রোলস রয়েস নিয়ে আমার তাঁবুর সামনে চলে আসুক, আমি শিকারে বেরোবো। মাই কর্নেল, প্রতিবাদ জানালো মেজর রাকা। 3rd ব্যাটালিয়ন আপনারই নির্দেশে সকালে মার্চ করার কথা। নির্দেশ বাতিল করা হলো, খেকিয়ে উঠল কাউন্ট। এরই মধ্যে সে কল্পনায় দেখতে পাচ্ছে সিংহের চামড়াটা তার লাইব্রেরির ডেস্কে বেছানো রয়েছে। হঠাৎ করে হরিণ শিকারের অভিজ্ঞতা মনে পড়ে গেল তার। মেজর, হুকুম করল সে, আমি চাই 20 জন সশস্ত্র লোক আমার সঙ্গী হবে। ওদের বাহন হিসেবে একটা ট্রাক দাও। প্রত্যেকের সাথে থাকবে 100 রাউন্ড করে অ্যামুনিশন। না, বোকার মতো কোনো ঝুঁকি নিতে প্রস্তুত নয় সে। এখন তার পূর্ণ যৌবন, বয়স 6। মরুভূমিতে বেড়ে ওঠায় জঙ্গলি সিংহের চেয়ে আকারে সে অনেক বড়। দাঁড়ানো অবস্থায় কাদের কাছে 3 ফুট উঁচু, ওজন 400 পাউন্ডের বেশি কিছু হবে।
ঢলে পড়া সূর্যের তির্যক রশ্মি তার চামড়ার পিচ্ছিল লালচে গেরুয়া রং উজ্জ্বল করে তুলেছে। কেশরটাকে পরিণত করেছে স্বর্ণবলয়ে। ঘন আর দীর্ঘ কেশর চওড়া সমতল মাথাটাকে প্রেমে আটকেছে। কাজ ছাড়িয়ে আরো অনেক পিছনে তার বিস্তার। বুক আর পেট থেকে এত বেশি ঝুলে আছে যে মাটি প্রায় ছোঁয় ছোঁয়। আড়ষ্ট ভঙ্গিতে হাঁটছে সে, মাথাটা খুব নিচু করা। কষ্টসাধ্য প্রতিটি পদক্ষেপের সঙ্গে একদিক থেকে আরেক দিকে দুলছে সেটা। চাপা গোঙানির শব্দ বেরিয়ে আসছে প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে। মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ে ক্ষতস্থানের উপর নীল মেঘের আকৃতি নিয়ে উঠতে থাকা মাছিদের গুঁতো মারবার চেষ্টা করছে মাথা দিয়ে। মাছি তাড়াবার পর ছোট্ট গাঢ় রঙের ফুটোটা ছাড়ছে সে। অনবরত পানির মতো স্বচ্ছ রক্ত বেরোচ্ছে ওটা থেকে। বাঁকা হয়ে বেরিয়ে আসছে ফ্যাকাশে লাল জিভ। ঘোড়ার চামড়ার মতো কর্কশ, ঘন ঘন ঘষা গাচ্ছে নরম ক্ষতের গায়ে। ক্ষতের চারদিকে কামানো একটা ভাব এনে দিয়েছে। ছুটে পালানোর জন্য ঘুরতে শুরু করেছে ঠিক সেই মুহূর্তটিতে 9.3 ম্যানলিকার বুলেট জখম করে থাকে। শেষ পাঁজরের 2 ইঞ্চি পিছন থেকে শরীরের ভেতর ঢুকেছে বুলেটটা। 9 টন ওজনের ভেমক্কা দাকাকে ছিটকে পড়ে পশুরাজ। ম্লান দুলুর মেঘ তুলে গড়াগড়ি খেতে শুরু করে। তামার জ্যাকেট পরানো বুলেটের মাথায় রয়েছে নরম সীসা। পেটের ভেতরটা ছিন্ন ভিন্ন করবার সময় চ্যাপ্টা হয়ে আকারে বেড়ে যায় ওটা। নাড়ি বুড়ি ছিঁড়ে দেয়, ছিঁড়ে ফেলে বড় 4টে শিরা। কিডনির পাশ ঘেঁষে গেছে বুলেটটা। দুটোকেই মারাত্মকভাবে জখম করেছে। তাই থেমে দাঁড়িয়ে যতবারই রক্ত মেশানো প্রস্রাব করবার জন্য পিঠ ধনুকের মতো বাঁকিয়ে নিচু হলো, বিরতিহীন ড্রাম পেটানোর গুড় গুড় গর্জন বেরিয়ে এলো তার গলা থেকে। সব শেষে পেলভিক বেষ্টনী ভেদ করেছে বুলেট। হাড়ের গায়ে ধাক্কা খেয়ে রুদ্ধ হয়েছে ওটার গতি। সংঘর্ষের প্রথম ধাক্কাটা সামলে নিয়ে কয়েকটা গড়ান দেওয়ার পর উঠে দাঁড়ায় পশুরাজ। নিচু হয়ে ছুটতে শুরু করে সে। সবচেয়ে খাটো জোপটাকে পাশ কাটানোর সময়ও তার পিঠ আর কাঁধ পাতা বা ডালের উপরে ওঠেনি। যদিও আরো প্রায় 10-12টা বুলেট তার দিকে ছুটে এসে আশপাশে ধুলো উড়িয়েছে, একটা এত কাছে এসে পড়ে যে তার চোখ বালিতে ভরে যায়। তবে একটাও আর ছুঁতে পারেনি তাকে। দলে ছিল 7টা সিংহ। দ্বিতীয় পুরুষটার কেশর ছিল আরো ঘন আর গাঢ় রঙের। ওজনও ছিল অনেক বেশি। গর্ভবতী যুবতী ছিল 2টি, বাকি 3টে শিশু। ঝাঁক ঝাঁক গুলি বৃষ্টির ফাঁক গলে এই পূর্ণবয়স্ক সিংহটাই শুধু বেজে গেছে। ছুটছে সে। প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার পেটের ভিতর থক থক রক্ত একদিক থেকে আরেক দিকে গড়াচ্ছে। এখনো পুরোপুরি জমাট বাঁধেনি। সারা শরীরে অবসাদ। প্রতি মুহূর্তে নিস্তেজ হয়ে পড়ছে। শুধু অসহ্য পিপাসা তাকে ছুটিয়ে নিয়ে চলেছে সামনের দিকে। অ্যাওয়াস নদীর কিনারা এখনো 12 মাইল দূরে। ভোরে দেখা গেল চঞ্চলার 4টে চাকাই সল্ট প্যানের পাকে ডুবে গেছে। খালি গায়ে অবিরাম কোদাল চালালো রানা। ওকে সাহায্য করলো আব্বাস খায়ের। এমনকি কায়িক পরিশ্রমে বিমুখ ফুলবাবু মাইকেল সেবার্সও নিজ উদ্যোগে কখনো কোদাল দিয়ে পাক সরানো, কখনো কাটা জোপের মোটা ঢাল কেটে এনে জড়ো করলো এক জায়গায়। মনোযোগের অভাবে এই দুর্ঘটনা ঘটেছে। ফলে নিজের উপর প্রচন্ড রাগ নিয়ে কাজ করছে রানা। জানে কমপক্ষে পুরো একটা দিন পিছিয়ে পড়ল ওরা। প্রচন্ড ক্লান্তি আর অসহ্য গরম ওর মনোযোগের বিঘ্ন ঘটায়। এই অজুহাত মেনে নিতে না পারায় রাগটা আত্মপীড়নের সমতুল্য হয়ে উঠেছে। আব্বাস তো আগেই ওকে সাবধান করে দিয়েছিল। সূর্য উঠবার আগে 1 ঘন্টা কাজ করলো। 5 মিনিট বিশ্রাম নিয়ে তারপর আরো 2 ঘন্টা। রোদ আর গরম অসহ্য হয়ে উঠবার পরও কাজ শেষ না করে থামল না। প্রথমে 4 চাকার আশপাশ থেকে পাক সরানো হলো। এরপর গাড়ির ইঞ্জিন কম্পার্টমেন্টের নিচে সমতল পাথর আর মোটা ঢাল ফেলে শক্ত একটা ভিত রচনা করলো রানা।
ধুলো কাদায় শুয়ে গাড়ির বেছে ফিট করা হলো জ্যাকেটটা। ধীরে ধীরে গাড়ির সামনের দিকটা উঁচু করে তোলা হলো। জ্যাকের হাতল পালা করে ঘোরাচ্ছে রানা আর মাইকেল। সামনের চাকা 1 ইঞ্চি করে উঁচু হলো। আব্বাস আর অ্যানি 4 হাতে ওগুলোর তলায় ঢালপালা ভরল। কঠিন পরিশ্রমের কাজ পুনরাবৃত্তি করা হলো পিছনের চাকাতেও। দুপুর পেরিয়ে যাওয়ার পর প্রাথমিক কাজটা শেষ হলো। ডালপালা আর পাথরের 4টি স্তম্ভের উপর ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে চঞ্চলা। তার পেট সারফেস ছেড়ে উঠে এসেছে। এবার জিজ্ঞেস করলো মাইকেল, পিছন দিকে চালাবে? চাকা একবার ঘুরলেই সমস্ত ঢালপালা উড়ে যাবে, বিড় করে বলল রানা। পাকিয়ে গোল করা শার্ট দিয়ে গাম মুছল বুকের। মাইকেলের দিকে তাকিয়ে ভারী অস্বস্তি বোধ করলো। রোদের ভেতর একটানা 5 ঘন্টা গাদার খাটুনি খেটেছে সে। দুলোয় গোড়াগড়ি খেয়েছে, মাটিতে কাত হয়ে থেকে হাতল ঘুরিয়েছে জ্যাকের। অথচ লোকটা প্রায় ঘামেনি বললেই চলে। তার কাপড়ে কোথাও কোনো দাগ নেই। ঈর্ষাবোধ করবার আরো একটা বড় কারণ, তার চুল এমন সুন্দরভাবে সাজানো যেন এই মাত্র চিরুনি দিয়ে আঁচড়ানো হয়েছে। রানার পরামর্শ মতো আরো কিছু ঢালপালা কেটে আনা হলো। সেগুলো সল্ট প্যানের কিনারায় শক্ত আবরণের উপর ফেলল ওরা। নিতম্বিনীকে চালিয়ে সল্ট প্যানের ধারে নিয়ে এলো অ্যানি। 3টে মোটা ম্যানিলা লাইনের কয়েল দিয়ে দুটো গাড়িকে পরস্পরের সঙ্গে বাঁধা হলো। চঞ্চলার ট্যারিটে উঠে গেল মাইকেল। হুইলের দায়িত্ব নিল সে। আব্বাস আর রানা দুটো মোটা ঢাল নিয়ে নিচে থাকলো। দরকার হলে চাকা তুলবার কাজে ব্যবহার করবে ওগুলো। প্রার্থনা ইত্যাদির অভ্যাস আছে মাইকেল? হাঁক ছেড়ে জিজ্ঞেস করলো রানা। ওল্ড চ্যাপ, আজও তুমি আমাকে চিনতে পারলে না? পাল্টা চিৎকার করে জবাব দিল মাইকেল। আমি কর্ম, কৌশল আর আভিজাত্যে বিশ্বাসী। তাহলে তোমার অভিজাত ভাগ্যটাকে সাফল্য প্রসব করতে বলো। মুখ ভ্যাংচালো রানা। দেখলো নিতম্বিনীর হ্যাচের ভিতর অদৃশ্য হয়ে গেল অ্যানির সোনালি মাথা। আগে ইঞ্জিন স্টার্ট দিয়েছে অ্যানি। শব্দটা বাড়ল এবার। পেছনের দিকে এগুলো গাড়ি। টান টান হলো লাইনগুলো। ধীরে ধীরে চঞ্চলাকে টানছে নিতম্বিনী। ঢালপালা শক্ত ভিতের উপর দিয়ে 1 ইঞ্চি করে পিছু হটছে চঞ্চলা। অবশেষে শক্ত মাটিতে উঠে এলো চাকা। স্বস্তি আর বিজয়ের আনন্দে পাগলের মতো হেসে উঠল ওরা। লুকিয়ে রাখা একটা বাক্স থেকে 4 বোতল বিয়ার বের করলো রানা। বোতলের ভেতর বিয়ার এতই গরম হয়ে আছে যে চিপি খুলবার সঙ্গে সঙ্গে হুশ করে অর্ধেকের বেশি বুদবুদ হয়ে উপচে পড়ল। 1 ডোকের বেশি জুটল না কারো কপালে। সন্ধ্যের আগে আমরা আওয়াজ নদীতে পৌঁছতে পারবো? রানার প্রশ্ন শুনে সূর্যের অবস্থান দেখে নিল আব্বাস। আজ যদি সময় নষ্ট না করি? সল্ট প্যান এড়াবার জন্য নতুন দিক নির্ণয় করা হলো। কলমের আকৃতি নিয়ে আবার রওনা হলো গাড়িগুলো। বিকেলের মাঝামাঝি সময় বালি সর্বস্ব মরুতে পৌঁছল ওরা। টাওয়ারের মতো উঁচু বালিয়াড়িগুলো নিচের গভীর গহ্বরে লোভনীয় গাঢ় ছায়া ফেলেছে। বালির রং কোথাও গভীর লালচে, কোথাও প্রায় বেগুনি, আবার কোথাও হালকা বাদামি ও সাদা। আর বালি এত মিহি ও নরম যে প্রতিটি বালিয়াড়ির চূড়া থেকে ধোঁয়ার মতো উঠছে বাতাসে। আব্বাসের দিক নির্দেশনায় উত্তর দিকে ঘুরে গেল কলামের নাক। 8 ঘন্টার মধ্যে নাগাল পাওয়া গেল আয়রন স্টোনের দীর্ঘ বিস্তৃতি। বালিময় মরুকে দ্বিখণ্ডিত করে শুরু একটা বাঁধের মতো এগিয়ে গেছে। আঁকা বাঁকা পাথুরে বাঁধের উপর দিয়ে ধীরে ধীরে এগুলো কলামটা। দুপাশে ক্রমশ আরো উঁচু হয়ে উঠল বালিয়াড়িগুলো। ইথিওপিয়ান নিভূমির শুকনো সমতল গাছ ঢাকা প্রান্তরে এমন হঠাৎ করে বেরিয়ে এলো ওরা। বিস্ময়ের একটা ধাক্কা খাওয়ার মতো অনুভূতি হলো ওদের। অবশেষে মূল মরু পিছিয়ে পড়ল। সামনে ধুধু প্রান্তরে গাছ না থাকলেও উঁচু জোপ রয়েছে প্রচুর। গোটা প্রান্ত শুকনো ঘাসে মোড়া, যদিও ঘাসের রং পুড়ে গেছে রোদে। দেখতে হয়েছে অনেকটা ফ্যাকাশে সাদা বা রূপোর মতো।
সবচেয়ে যেটা খুশি করলো ওদের, ঘন ঘন হাতছানি দিয়ে ডাকছে দূর দিগন্তের কাছ থেকে গাঢ় নীল পাহাড় শ্রেণী। নিচু ঘাস নরম, মহানন্দে ছুটল চার লোহমানবী। সামনের পিঁপড়ের গর্ত বা উই ডিবি পড়লে মাঝে মধ্যে ঝাঁকি খেলো, তবে গুরুতর কোনো সমস্যা হলো না। দিন যখন প্রায় শেষ হয়ে এসেছে, যাত্রা বিরতির সিদ্ধান্ত নিতে যাচ্ছে রানা, এই সময় ওদের সামনের খোলা প্রান্তরে ভোজবাজির মতো ফাঁক হয়ে গেল। 50 ফুট নিচে আওয়াজ নদীর খাদ দেখতে পেল ওরা। কিনারা থেকে বুকে বড় বড় বোল্ডার নিয়ে প্রায় খাড়াভাবে নেমে গেছে ঢাল। ঠিক নদী নয়, বলা চলে নালা। গাড়ি থেকে নেমে সবাই ওরা নালার ঠোঁটের কাছে ভিড় জমালো। সবারই হাত পা আড়ষ্ট হয়ে আছে। ওই ইথিওপিয়া 200 গাছ সামনে, দেশের মাটিতে শেষবার দাঁড়িয়েছে আমি 2 বছর আগে, বিড় করে বলল আব্বাস খায়ের। দিনের শেষ আলোয় চকমক করে উঠল তার বড় সড়ো চোখ। আদ্দিস আবাবার কাছাকাছি উঁচু একটা উৎস থেকে রওনা হয়ে খাদের ভেতর দিয়ে নিভূমির দিকে চলে এসেছে আওয়াজ নদী। আব্বাস আরও জানালো, ভাটের দিকে খানিক দূর গেলে দেখা যাবে নিচু জলাভূমিতে হারিয়ে গেছে নদীটা। এই মুহূর্তে এখনো ওরা সোমালি প্রজাতন্ত্রে দাঁড়িয়ে রয়েছে, সামনে ইথিওপিয়া। ওয়েলস অব চালডিয়ার কত দূর? আব্বাসকে বাধা দিয়ে জিজ্ঞেস করল মাইকেল। তার জন্য ওটাই রংধনুর শেষ প্রান্ত, অর্থাৎ ওখানে পৌঁছলে সোনায় ভরে উঠবে তার ঝোলা। কাজ ঝাঁকালো আব্বাস। আর হয়তো 50 মাইলের মতো। কিন্তু এটা পেরোবো কিভাবে? বিড় করে বলল রানা। নিচের অস্পষ্ট নালার দিকে তাকিয়ে আছে। ছায়ার ভেতর নালার পানি ম্লান রূপোর মতো। উজানের দিকে একটা ওট চলার পথ আছে, গেছে জিবুতির দিকে, বলল আব্বাস। পার হয়তো একটু খুঁড়তে হতে পারে, তবে আমার মনে হয় পার হতে পারবো আমরা। তোমার ধারণা যেন সত্যি হয় বাদশ, বলল মাইকেল। বাড়ি ফিরতে হলে লম্বা পথ পাড়ি দিতে হবে। দিনের বেলা খাদের গভীরে যে স্বচ্ছ পানির উপর চোখ বুলিয়েছে অ্যানিউ ইস্পার, রাতে সেটা স্বপ্ন হয়ে ফিরে এলো তার কাছে। পাহাড়ি ঝর্ণার ফেনা সমৃদ্ধ একটা দুর্বার প্রবাহের স্বপ্ন দেখল সে। জলপ্রপাত হয়ে লাফিয়ে পড়ছে পাহাড়ের কিনারা থেকে শ্যাওলা মোড়া বড় বড় পাথরের উপর। আরো নিচে জলজ আগাছা নিয়ে ঠান্ডা গভীর ক্ষুদে একটা লেক। লেকের চারধারে ঘন সবুজ বাঁশঝাড় আর নারকেল গাছ। তারপরে তার ঘুম ভেঙে গেল। অস্থির বোধ করলো সে। বুঝতে পারছে ক্লান্ত, ঘামে ভিজে গেছে চুলের গোড়া, ঘাড় আর কপাল। আকাশে সবে মাত্র ভোরের প্রথম প্রতিশ্রুতি ডানা মেলছে। মনে হলো সেই একমাত্র জেগে আছে। চাদর সরিয়ে সন্তর্পণে গাড়ির কাছে চলে এলো অ্যানি। তোয়ালে আর টয়লেট ব্যাগটা নিল। ছোট্ট একটা লাফ দিয়ে গাড়ি থেকে নামতেই ইস্পাতের উপর স্প্যানারের শব্দ হলো। ঝট করে ঘাড় ফেরালো সে। দেখলো চঞ্চলার ইঞ্জিন কম্পার্টমেন্টের উপর ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে রানা। রানা তাকে দেখতে পাবার আগেই চুপি সারে কেটে পড়তে চাইল অ্যানি, কিন্তু হঠাৎ সিদ্ধ হলো। কোথায় যাচ্ছ? গলার আওয়াজ মোটেও নরম নয়। ভেবেছ জানি না? শোনো অ্যানি, আমি চাই না ক্যাম্পের বাইরে একা একা তুমি ঘুরে বেড়াও। আমার নিরাপত্তার জন্য তোমার উদ্যোগ সত্যি প্রশংসনীয়, জনাব মাসুদ রানা, কিন্তু ঘটনা হলো নিজেকে আমার বড় নোংরা লাগছে। নদীতে যাচ্ছি জানো, কিন্তু জানো কি কেউ আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না। ইতস্তত করল রানা, তারপর বলল, তাহলে তোমার সাথে আমাকে যেতে হবে। থ্যাঙ্কস, বাট নো থ্যাঙ্কস, হেসে উঠে বলল অ্যানি। আফ্রিকা এসেছি বটে, কিন্তু আদিম প্রবৃত্তিগুলো অভ্যস্ত হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। নদীতে আমি যাচ্ছি গোসল করতে, সেখানে তোমার উপস্থিতি আমার কাম্য নয়। আবার একবার মৃদু শব্দে হাসল সে। ইতিমধ্যে জেনেছে রানা মেয়েটার সঙ্গে তর্ক করা বৃথা। তার গমন পথের দিকে তাকিয়ে থাকলো। দেখল নালার ঠোঁট থেকে খাড়া ডাল বেয়ে নিচের দিকে নেমে গেল সে।
একেবারে অদৃশ্য হবার আগের মুহূর্তে ঘাড় ফিরিয়ে রানার দিকে তাকালো। দুষ্টামি ভরা ক্ষীণ একটু হাসি দেখা গেল তার ঠোঁটে, যার কোনো অর্থ করতে পারল না রানা। জোর জোরে নরম মাটি, পায়ের ধাক্কায় নুড়ি পাথরগুলো গড়িয়ে পড়ছে নিচের দিকে। অস্থির ভাবটা দমন করে সাবধানে নামতে শুরু করলো অ্যানি। খানিকটা নামবার পর শুরু একটা পথ পেয়ে গেল সে। পানি খেতে আসা পশুদের আসা যাওয়ায় দেরি হয়েছে, ঝুঁকি কমল। নিরাপদ একটা তির্যক কোণ সৃষ্টি করে নেমে গেছে পথটা। স্বস্তির সঙ্গে সেটা ধরে নামতে লাগলো অ্যানি। নরম মাটিতে একটা গভীর পদচিহ্ন রয়েছে, 5টা আঙ্গুল নিয়ে পিরিচের চেয়েও বড় আকারের। চোখ নামিয়ে কোথায় পা ফেলছে তাকালো না অ্যানি, তবে তাকালেও কি দেখছে বুঝতে পারত কিনা সন্দেহ। আয়নার মতো চকচকে নালার পানি হাতছানি দিয়ে ডাকছে তাকে। খাদের নিচে নেমে অবাক হলো সে। শুকিয়ে এত ছোট হয়ে গেছে নদী যে বুকে স্রোত বলে কিছু নেই। নালার কোথাও পানি খুব একটা গভীর নয়, এখানে সেখানে মাথা ছাড়া দিয়ে আছে লম্বা সমতল পাথর। কাপড় চাপড় খুলে পানিতে নামলো সে। কালকের রোদে গরম হওয়া পানি এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। পায়ের তলায় সমতল পাথর পিচ্ছিল লাগলো। নালায় দাঁড়িয়ে দুহাত ভরা পানি ঢাললো মাথায় আর মুখে, তারপর গা থেকে ঘষে ঘষে পরিষ্কার করলো ধুলো আর ঘাম। একটু পর নালার কিনারায় ফিরে এলো অ্যানি। টয়লেট ব্যাগ খুলে একটা বডি শ্যাম্পুর বোতল বের করলো। আবার কোমর সমান পানিতে ফিরে এসে গায়ে শ্যাম্পু মাখল সে। শারীরিক একটা পুলকে বারবার শিরে উঠল। আবার একটু ভয় ভয়ও করছে, এরকম খোলা জায়গায় কখনো গোসল করেনি সে। সারা শরীরে শ্যাম্পু মাখবার পর স্বচ্ছ পানিতে ডুব দিল অ্যানি। পানির উপর মাথা তুলল, আর ঠিক তখনই তার মনে হলো কেউ দেখছে তাকে। ইতিমধ্যে ভোরের আলো ভালোভাবেই ফুটেছে। অ্যানি আন্দাজ করলো আবার রওনা হবার জন্য ক্যাম্পে ওরা প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রথমে মাইকেলের কথাই ভাবল সে, পিছু নিয়ে এসে থাকতে পারে, কিন্তু ছেড়ে আসা নালার কিনারা বা প্রায় খাড়া ঢালে চোখ বুলিয়ে কাউকে দেখতে পেল না সে। তবু সাবধান হওয়া দরকার। ঢালের দিকে পেছন ফিরে আবার ডুব দিল সে। পানির উপর মাথা তুলবার পর আবারও সেই একই সন্দেহ জাগলো মনে, কেউ তাকে দেখছে। এবার রীতিমতো ভয় পেয়ে গেল অ্যানি। নালার উপর পাড়টা ভালো করে দেখবার জন্য সমতল একটা পাথরে উঠে পড়ল। তলপেট আর বুক ডাকলো হাত দিয়ে। নিষ্ঠুর সোনালি একজোড়া চোখ দেখছে তাকে। চোখের তারা চকচকে কালো ফাটলের মতো স্থির অপলক দৃষ্টি। লালচে সোনালি পশুরাজ নালার উল্টো দিকের ডালের মাঝামাঝি একটা সমতল পাথরের উপর বসে আছে। সামনের জোড়া পায়ের উপর চিবুক ঠেকিয়ে রেখেছে। বসে থাকবার ভঙ্গির মধ্যে অনড় অটল ভাবটুকু রোমহর্ষক, যদিও দেখবার সঙ্গে সঙ্গেই অ্যানি ওটাকে চিনতে পারেনি। তারপর অত্যন্ত ধীর গতিতে খাড়া হলো কেশর। মাথাটাকে ঘিরে ফুলে উঠল, আকারে আরো বড় হয়ে উঠল সিংহটা। সেই সঙ্গে নড়ে উঠল লেজ, যেন একটা ছন্দের সঙ্গে তাল রেখে ঢেউ তুলে সামনে পেছনে আসা যাওয়া করছে। হঠাৎ চিনতে পেরে মাথাটা ঘুরে গেল অ্যানির। সেদিন রাতের গুরু গম্ভীর গর্জন আবার ফিরে এলো তার কানে। আতঙ্কে বিস্ফোরিত হয়ে উঠল চোখ, আর্তনাদ করে উঠল সে। চঞ্চলার ইগনিশন অ্যাডজাস্ট করছিল না। কাজটা শেষ করে হাতে লেগে থাকা গ্রিজ পরিষ্কার করবার জন্য অ্যামোনিয়ার বোতলটা মাত্র ধরেছে, এই সময় অ্যানির আর্তচিৎকার শুনতে পেল। সচেতনভাবে কিছু না ভেবেই শব্দের উৎস লক্ষ্য করে ছুটল ও। চিৎকারটা এত তীক্ষ্ণ আর ভয়ার্ত, অজানা আশঙ্কায় রানার বুকটা ধড়াস ধড়াস করতে লাগলো। আবার আর্তনাদ শোনা গেল। কোথায় পড়ছে না দেখেই কিনারা থেকে লাফ দিল। ডালে পড়ে পিছলে গেল পা। নরম মাটির উপর একটা ডিগবাজি খেয়ে সিদ্ধ হলো আবার। কোনো বিরতি না নিয়ে সবেগে নেমে এলো খাদের নিচে।
প্রথম চিৎকারটা শুনবার পর মাত্র কয়েক সেকেন্ড পেরিয়েছে, নালার পাশে পাথুরে পাড়ে পুছে গেল। পানির কিনারা থেকে সামান্য দূরে একটা সমতল পাথরের উপর নগ্ন দাঁড়িয়ে রয়েছে অ্যানি উইসপার। দুটো হাতি মুখের উপর চেপে ধরা, সরু মেয়াদহীন শরীরের উপর নিজের অজান্তেই চোখ বোলালো রানা। তলপেট এত সরু, রানার মনে হলো দু হাতের আঙ্গুল লম্বা করে ধরলে তালুর ভিতর চলে আসবে। কোমর থেকে নিচে ও উপরে ক্রমশ চড়া হয়ে গেছে শরীরটা, সম্ভবত উন্মুক্ত বলেই অস্বাভাবিক লম্বা লাগছে পা দুটো। অ্যানি! এত কাছে, তবু চিৎকার করে জানতে চাইল রানা, কি হয়েছে? ঝট করে রানার দিকে ঘুরল অ্যানি, লাফিয়ে উঠায় আবার একবার রানার চোখ গিয়ে পড়ল জোড়া স্তনের উপর। জানে গুরুতর কিছু একটা ঘটেছে বা ঘটতে যাচ্ছে, তবু চোখ ফেরানো সহজ হলো না। রানাকে চিনতে 1 সেকেন্ড সময় নিল অ্যানি। পর মুহূর্তে ছোট একটা লাফ দিয়ে ছুটে এলো সে, রানাকে জড়িয়ে ধরবার জন্য সামনে বাড়িয়ে দিল হাত দুটো। মুখে রক্ত নেই, সোনালি সবুজ চোখে নগ্ন আতঙ্ক। রানা! ফুপিয়ে উঠল সে, ও গড রানা! এতক্ষণে রানার নজরে পড়ল নালার উল্টো দিকে কি একটা যেন নড়ছে। ক্ষতটা শক্ত হয়ে গেছে রাতের মধ্যে, সিংহের পেছন দিকটা এখন প্রায় পঙ্গুই বলা চলে। ছিন্ন ভিন্ন নাড়ি বুড়ি থেকে পাঁজরের খাঁচার ভেতর বেরিয়ে আসা দূষিত তরল পদার্থ সারা শরীরে বিষের মতো ছড়িয়ে পড়েছে। শুরু হয়ে গেছে সংক্রমণ। মানুষের আকৃতি দেখা মাত্র তার যে প্রতিক্রিয়া হওয়ার কথা তা হলো না। আক্রোশ আর রাগের ভাব কম, তার চেয়েও কম শক্তি সামর্থ্য। তবু মানুষের কণ্ঠস্বর শুনে শিকারীদের স্মৃতি ফিরে এলো মনে, তারাই তো তার এই যন্ত্রণার অবস্থার জন্য দায়ী। আর সেই সঙ্গে ক্রোধে উন্মাদ হয়ে গেল আহত পশুরাজ। তারপরই আরো একটা ঘৃণিত দুপেয়েকে দেখতে পেল সে। শরীরের দুর্বলতা আর আড়ষ্টভাব দূর করবার জন্য আর কিছু দরকার করে না। 4 পায়ে বল দিয়ে উঁচু হলো সে, ঘর ঘর করে উঠল। অ্যানির আলিঙ্গন এড়িয়ে গেল রানা। খপ করে তার একটা বাহু চেপে ধরে হ্যাচকা টান দিল। ইচ্ছা তাকে ওর পেছনের দিকে সরিয়ে দেওয়া। হোঁচট খেতে খেতে কোনো রকমে নিজেকে সামলে নিল অ্যানি। রানার আচরণে অবাক হয়ে গেছে। তার পিঠে ধাক্কা দিল রানা। ডালের গায়ে বেয়ে এঁকে বেঁকে উঠে যাওয়া সরু পটটা দেখিয়ে চিৎকার করে বলল, দৌড়াও, দৌড়াতে থাকো। অ্যানিকে ছেড়ে দিয়ে ঝট করে নালার দিকে ফিরল। দেখল অপর দিকে ডাল বেয়ে এরই মধ্যে নালার কিনারায় নেমে এসেছে সিংহটা। জমদূতের মতো ছুটে আসছে ওর দিকে। এই প্রথম খেয়াল হলো রানার, অ্যামোনিয়ার বোতলটা এখনো ওর হাতে। অগভীর নালায় নেমে পড়েছে সিংহ, দুপাশে পানি ছিটিয়ে তেড়ে আসছে ওর দিকে। আহত হলেও ওটার ছুটে আসবার ভঙ্গিতে কোনো জড়তা নেই। এত কাছে এসে পড়েছে, বাঁকা উপরে ঠোঁটের গায়ে গোপজোড়া পরিষ্কার দেখতে পেল রানা। গলার ভিতর থেকে বেরিয়ে আসা চাপা গড় গড় আওয়াজ পরিষ্কার শুনতে পেল। গায়ে রোম দাঁড়িয়ে গেল ওর। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ছুটে পালাবে না, ওটাকে আসতে দেবে। কারণ এখন ঘুরে দাঁড়িয়ে দৌড়াতে যাওয়া মানে আত্মহত্যা করা। একেবারে শেষ মুহূর্তে পেছন দিকের বাতাসে হেলান দিল রানা। মাথার পাশে উঠে গেল বোতল ধরা হাতটা। গায়ের সমস্ত শক্তি একত্রিত করে ছুড়ে দিল সেটা। নিরস্ত্র মানুষের শেষ চেষ্টা, জানে কাজ হবে না, তবু হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে আত্মরক্ষার প্রয়াস। সোজা ছুটে গিয়ে সিংহের মাথায় লাগলো বোতল, ঠিক কপালের মাঝখানে। পাথরের উপর অ্যানি যেখানে দাঁড়িয়ে ছিল, লাফ দিয়ে সেখানটায় পড়ছে ওটা। এই সময় বোতলটা লাগলো, বিস্ফোরিত হলো বোতল। কাচের টুকরো ছড়িয়ে পড়লো মাথার চারপাশে। কটু গন্ধ, তরল অ্যামোনিয়ায় ঢাকা পড়ে গেল 2 চোখ আর নাক। হা করা মুখের ভেতরও ঢুকলো খানিকটা। ঘ্রাণ শক্তি হারালো সিংহ। চোখ আর গলার ভেতরটা এমন জ্বালা করে উঠলো যেন আগুনের ছ্যাঁকা দিয়ে ছাল তুলে নিয়েছে কেউ। গর্জে উঠল পশুরাজ। তার গোটা অস্তিত্ব প্রচন্ড এক ঝাঁকি খেয়েছে। পাথরটাকে নাগালের মধ্যে পেল না, ভারী বস্তার মতো ঝপাত করে অগভীর পানিতে পড়ল। ডুবে থাকা পাথরে পিঠ দিয়ে ছটপট করতে লাগলো। গড়াতে গড়াতে
আরো কম পানিতে সরে এলো সিংহ। পায়ে ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করলো, দুবার পারল না। তবে তৃতীয়বারের চেষ্টায় সফল হলো। ছুটল রানা, থামলো, ঝুঁকে তুলে নিল ফুটবল আকারের ভারী একটা পাথর। নালার কিনারায় দাঁড়িয়ে পাথরটা ছুড়বার জন্য মাথার উপর তুলেছে, দেখলো অন্ধ সিংহ সরাসরি ওর দিকে লাফ দিতে যাচ্ছে। ভয়ে শিউরে উঠল রানা, দুহাতে ধরা পাথরটা সজোরে ছুড়ে দিল উপর থেকে। কামানের গোলার মতো ছুটে গেল সেটা। পাথর আর সিংহ শূন্য থাকতেই পরস্পরের সঙ্গে সংঘর্ষ হলো। সিংহের ঘাড় আর শিরদাঁড়া যেখানে এক হয়েছে, ঠিক সেখানটায় চুরমার হয়ে গেল হাড়। গতিরুদ্ধ হলো, ধপাস করে নালার কিনারায় পড়ে গেল পশুরাজ। কাত হলো ধীরে ধীরে। দীর্ঘ কয়েক সেকেন্ড সিংহের পাশে দাঁড়িয়ে থাকলো রানা। যতটা না পরিশ্রমে, তার চেয়ে বেশি ভয় হাঁপাচ্ছে। তারপর সামনের দিকে ঝুঁকে আঙুলের ডগা দিয়ে ওটার ম্লান চোখের পাতা সরালো। তরল গ্যাস এরই মধ্যে চোখের তারা বিবর্ণ করে তুলেছে। রানার স্পর্শও সেটা নড়ল না। মারা গেছে সিংহ। ঘুরল রানা, দেখলো ওর নির্দেশ অমান্য করে সে আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে অ্যানি, নগ্ন আর অসহায়। মায়া লাগলো রানার, ছুটে এলো তার পাশে। চেহারায় কার প্রতি যেন অকারণ অভিমান নিয়ে দাঁড়িয়ে আছে অ্যানি। বিড় বিড় করে প্রার্থনা করছে, ঈশ্বর, রানাকে বাঁচাও, রানাকে বাঁচাও। হঠাৎ ডুকরে কেঁদে উঠে ঝাঁপিয়ে পড়ল রানার বুকে। রানা জানে এই আলিঙ্গনের উৎস প্রেম নয়, আতঙ্ক। তবু হার্টবিট স্বাভাবিক হয়ে আসবার সঙ্গে সঙ্গে উপলব্ধি করল নিরেট একটা সুবিধে অর্জন করেছ। তুমি যদি কোনো মেয়ের প্রাণ বাঁচাও, সে তোমাকে সিরিয়াসলি নিতে বাধ্য, অন্তত যুক্তি তাই বলে। আড়ষ্ট একটু হাসি ফুটল ওর ঠোঁটে। সমস্ত ভয় নিঃশেষে মুছে গেল মন থেকে। ভুলে গেল সিংহের কথা। ভাবল এই সুবিধে সে নেবে না। কিন্তু বডি শ্যাম্পুর মিষ্টি গন্ধ পেল। কোমল নারীদেহের ঘনিষ্ঠ স্পর্শ দেহ মনে পুলক জাগিয়ে তুলল। অ্যানি তাকে এখনো গায়ের জোরে চেপে ধরে রেখেছে। তাকে একটু দূরে সরাবার চেষ্টা করলো রানা, কিন্তু পারল না। ওহ রানা, ভাঙা গলায় পিস পিস করল অ্যানি। আর তার ব্যাকুল কণ্ঠস্বর রানাকে স্পষ্টভাবে জানিয়ে দিল এই মুহূর্তে অ্যানি ওর। অ্যানি চাইছে এখানে এই মুহূর্তে নিজের অধিকার আদায় করে নিক রানা। এইখানে, এই খোলা নদীর ধারে, সদ্য নিহত সিংহের পাশে। কেন নয়, কেন নয়? রানা নিজের সঙ্গে তর্ক করছো। এই সময় অনুভব করলো ওকে সাহায্য করবার জন্য ওর বুক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে অ্যানি। দুজন দুজনের দিকে তাকালো। মাথাটা কেমন ঘুরে উঠল রানার। দুটো মুখ পরস্পরের দিকে এগোলো। অ্যানি মুখ তুলল, রানা নামালো। ওরা চুমু খাবে ঠিক এই সময় বাধা। নিচে তোমরা করছোটা কি শুনি? কি হচ্ছে ওখানে? খাদের মাথা থেকে হাঁক ছাড়ল মাইকেল। দাঁড়িয়ে রয়েছে একেবারে ঢালের কিনারায়, হাতের বাজে লি এনফিল্ড বোল্ট অ্যাকশন রাইফেল। তার ভাব দেখে মনে হলো ডাল বেয়ে নামতে যাচ্ছে। অ্যানিকে ধরে ঘোরালো রানা। নিজের শরীর দিয়ে আড়াল করলো নগ্ন দেহটাকে। তারপর গা থেকে খুলে পরিয়ে দিল লেদার জ্যাকেটটা। অ্যানির উরুর মাত্র অর্ধেকটা ঢাকা পড়ল, আর বগলের কাছে ফুলে থাকলো ব্যাডব আকৃতি নিয়ে। এখনো সে একটু একটু কাঁপছে, যেন ঠান্ডায় কষ্ট পাচ্ছে একটা অসহায় শিশু। নিঃশ্বাস ফেলছে ভাঙা ভাঙা। আর শুনে কি হবে? ঢালের মাথা দাঁড়ানো মাইকেলের উদ্দেশ্যে চিৎকার করে বলল রানা, যখন দরকার ছিল তখন সুযোগ হারিয়েছ, এখন আর তোমাকে দরকার নেই। পকেট থেকে বড় একটা রুমাল বের করে অ্যানির দিকে বাড়িয়ে দিল। আড়ষ্ট কাঁপা কাঁপা হাসির সঙ্গে সেটা নিল অ্যানি। চোখ মুছে নাও, বলল রানা। আমার ধারণা তোমাকে সাহায্য করার জন্য দুনিয়ার শুদ্ধ সবাই ছুটে আসবে এখন। তার আগে প্যান্টটা পরে নাও, নইলে। এতই মুগ্ধ ও প্রভাবিত হলো যে কয়েক মিনিট কথাই বলতে পারল না আব্বাস খায়ের। কারো সাহায্য না নিয়ে একা কোনো হিংস্র পশুকে বধ করা ইথিওপিয়ায় অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার।
গোত্রের লোকেরা রাতারাতি শিকারীর অন্ধভক্ত হয়ে উঠবে, আর পূর্ণবয়স্ক একটা পুরুষ সিংহকে খালি হাতে মেরে ফেলা যেমন অবিশ্বাস্য তেমনি অপ্রত্যাশিত। কেউ যদি এই অসম্ভবকে সম্ভব করে তাকে ঈশ্বরের অনুগ্রহপ্রাপ্ত বীর শ্রেষ্ঠ বলে মনে করা হয়। বীরশ্রেষ্ঠ শিকারী তখন বীরত্বের প্রতীক চিহ্ন হিসেবে নিহত সিংহের কেশর পরিধান করতে পারে। আবাল বৃদ্ধ বনিতা সবাই তাকে শ্রদ্ধা জানায়। যে শিকারী বন্দুক ছুঁড়ে সিংহ মারে সে শ্রদ্ধার পাত্র, যে বর্ষা দিয়ে মারে তার সম্মান আরো বেশি। কিন্তু একটা মাত্র পাথর আর এক বোতল অ্যামোনিয়া দিয়ে সিংহ মারা যায়, এ কথা জীবনে এই প্রথম শুনল আব্বাস। ছালটা নিজের হাতে ছাড়ালো সে। কাজটা শেষ করবার আগেই মাথার উপর বৃত্ত রচনা করে চক্কর দিতে শুরু করলো কালো তীর চিহ্নের মতো শুকুনের তাল। লাশটা নদীর ধারে ফেলে এলো সে। ভিজে চামড়াটা নিয়ে উঠে এলো খাদের উপর। ইতিমধ্যে আবার রওনা হবার প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে রানা। চামড়ার ব্যাপারে রানার কোনো আগ্রহ নেই শুনে বিস্ময়ের একটা ধাক্কা খেলো আব্বাস। মাসুদ ভাই, কি বলছেন আপনি? এটা সাথে থাকলে আমার গোত্রের লোকেরা আপনার পুজো করবে। যেখানেই যাবেন লোকজন আপনার দিকে আঙ্গুল তুলে পরস্পরকে দেখাবে। খুব ভালো কথা। অসুবিধা একটাই, কেউ পুজো টুজো করতে চাইছে বুঝতে পারলে নিজের উপর ঘৃণার পরিমাণটা বেড়ে যায়। যাক, সে তুমি বুঝবে না, এবার তৈরি হও। কেশর দিয়ে আমি আপনার জন্য একটা পাগড়ি বানিয়ে দেব, মাথায় জড়িয়ে রাখবেন। চামড়াটা চঞ্চলার উপর নামিয়ে রাখলো সে। আপনাকে যা সুন্দর লাগবে না, পাগড়ি মাথায় পরবে, শুকনো গলায় বলল মাইকেল। তা পড়তে পারি, কিন্তু তাতে শুধু ওর চুলের এখনকার স্টাইল একটু উন্নত হবে, তার বেশি কিছু না। স্বীকার করছি কেশটার রং ভারী চমৎকার, আরো স্বীকার করছি রানার ছেলে হিসেবে দারুণ, কিন্তু ওর কথার প্রতিধ্বনি তুলে আমিও বলতে চাই অনেক হয়েছে, এবার তৈরি হয়ে নাও, কারণ তোমরা যা শুরু করেছো তাতে যে কোনো মুহূর্তে আমি ভয়ানক অসুস্থ হয়ে পড়তে পারি। যে যার গাড়ির দিকে এগোলো ওরা। লম্বা লম্বা পা পেলে দ্রুত রানার পাশে চলে এলো আব্বাস। তামার জ্যাকেট পরানো বুলেটটা রানাকে দেখালো সে। চ্যাপটা হয়ে আছে। ফিস ফিস করে বলল, লাশটার ভিতর থেকে পেয়েছে সে। বুলেটটা হাতের তালুতে নিয়ে দাঁড়িয়ে পড়ল রানা। ভালো করে পরীক্ষা করলো। 9 মিলিমিটার কিংবা 9.3। মৃদু কণ্ঠে বলল, স্পটিং ক্যালিবার, মিলিটারি নয়। ইথিওপিয়ার এদিকে এমন কোন রাইফেল আছে বলে আমি বিশ্বাস করি না যা দিয়ে এই বুলেট চড়া যেতে পারে। আব্বাস খায়ের গম্ভীর, তার চোখে উদ্বেগ। রাইফেলটা অবশ্যই কোনো বিদেশির। এখনই ডাক ডোল পেটাবার দরকার নেই বলে বুলেটটা আব্বাসকে ফিরিয়ে দিল রানা। তবে কথাটা আমরা মনে রাখবো। ঘুরে দাঁড়িয়ে চলেই যাচ্ছিল আব্বাস, হঠাৎ রানার একটা হাত আঁকড়ে ধরে নিজের দিকে টানলো। পরম শ্রদ্ধার সঙ্গে আলিঙ্গন করলো। মাসুদ ভাই। পিছিয়ে গিয়ে বলল সে। হোক আহত, তবু প্রায় খালি হাতে একটা সিংহকে মেরে ফেলা অবিশ্বাস্য ব্যাপার। আজ আপনার এই বীরত্ব দেখে আমার সাহস কি পরিমাণে বেড়ে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না। আজ আমি শিখলাম, সাহস করে রুখে দাঁড়ালে অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। এতদিন আমরা শুধু শিবটাদের অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি, আমাদের এবার রুখে দাঁড়ানোর সময় হয়েছে। আব্বাসের কাঁধে মৃদু চাপড় দিয়ে হাসল রানা। ছেলেটার ভাবাবেগ ও উপলব্ধি ওর মনে ধোলা দিয়ে গেল। বেঁচে থাকার জন্যই সাহস দরকার আব্বাস, তুমি ঠিকই বুঝেছ। শোনো, দ্বিতীয় সিংহটা এলে তাকে বলবো দাঁড়াও, আব্বাসকে খবর দিই, কেমন? আর ওর গল্প কবিতা উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।